গণভোটটা অপ্রয়োজন। এইখানে আপনি দেখবেন 48টা বিষয় আছে, আর 48 অন্য পয়েন্টে বহু পয়েন্টে আমার জীবন আছে। তাহলে আমি কোনটায় ভোট দেবো বলুন? পৃথিবীর ইতিহাসে এতগুলো প্রশ্ন নিয়ে কোনো গণভোট হয়েছে বলে মনে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ওনাকে জিজ্ঞেস করে উনি মুখস্থ এগুলো বলতে পারবেন না। নারী আসন নিয়ে আমি মনে করি পুরোপুরি ফাঁক এবং মানুষকে ভুল বোঝা হচ্ছে। আমরা একেবারেই এই গণভোটের শুরুতেই বলে এসেছি এই গণভোটটা অপ্রয়োজনীয়। এই ভোটটা নিয়েই প্রশ্ন রয়েছে যে এর কোনো আইনগত ভিত্তি আছে কিনা। আমাদের বিবেচনায় আসলে কোনো আইনগত ভিত্তি নেই। এটা হচ্ছে আমি টেকনিক্যাল দিক বললাম। আমাদের সংবিধানে এখনো পর্যন্ত গণভোট নয় কোনো বিষয় কিন্তু নাই। গণভোট আমরা চাই, আমরা যার জন্য বলেছি আমাদের সংবিধানে গণভোটটা নির্বাচিত সংসদ তারা গণভোটটা নিয়ে আসুক, আনার পরে গণভোট যখন প্রয়োজন তখন করতে হবে। কারণ সাধারণভাবে কি আমরা আইনবিদদের মাধ্যমে এবং সকলেই জানি যে আমাদের জাতীয় সংসদ যখন সংবিধান পরিবর্তন সহ দেশের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেটা মতামতের জন্য বা অনুমোদনের জন্য পাঠানো হয়। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি কোনো কোনো প্রশ্নে প্রয়োজন মনে করলে তিনি গণভোটের দিকে যাবেন এবং আমরা মনে করি জরুরিও বটে। কারণ অনেকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন জনগণকে ইনভলভ করে করা দরকার। তো এই বিবেচনা আমরা বলেছিলাম এখন গণভোট দরকার নাই। জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে তারা যে যে বিষয়ে পরিবর্তন করতে চাইবে তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী এই হচ্ছে আমাদের মূল বিষয়। এইবার আসি গণভোটের প্রশ্নগুলো দেখেন, এটা পুরোপুরি অস্পষ্ট এবং এখানে অনেকগুলো জটিলতা রয়েছে। প্রথমে অস্পষ্ট কি? সাধারণভাবে আমরা দেখলাম 4টা প্রশ্নে গণভোট বলা হয়েছে এবং হ্যাঁ না বলা হয়েছে। আমার বিবেচনায় যে 4টা প্রশ্ন বলা হয়েছে দেখবেন ওইখানে ইত্যাদি বলা আছে, একটা 3 নম্বরের জায়গায় আসে, 4 নম্বরে বলা হয়েছে 3 বা 4 যাই হোক নাম্বারটা, কোথাও বলা আছে যে ইত্যাদি আরো অনেক বিষয়, আরেক জায়গায় বলা আছে জুলাই সনদে। তাহলে আমরা যদি দেখি প্রকৃতপক্ষে এই 4 পয়েন্টের পেছনে কি কি আছে, আমার অবজারভেশন হচ্ছে প্রথমে আছে জুলাই সনদ নামে যেটা তারা প্রচার করেছে এবং অনেকে স্বাক্ষর করেছে, যাতে আমরা স্বাক্ষর করি। এইখানে আপনি দেখবেন 48টা বিষয় আছে এই সনদে। শুধু 48টা বিষয় না, এখানে একটা ভূমিকা আছে, পটভূমি সহ ভূমিকা লেখা আছে, আর আছে অঙ্গীকার কিভাবে করবে। তার মানে 3টা পার্ট, 48টা পয়েন্ট একটা পার্ট হচ্ছে ভূমিকা, অনেক কিছু লেখা, আরেকটা হচ্ছে বাস্তবায়ন। এর বাইরে আমরা দেখলাম যে গণভোট নিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন। যদিও আইনজীবী মহলে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে এই ধরনের অধ্যাদেশ করা যায় কি যায় না। আমি সে তর্কে যাচ্ছি না, এটা আইনবিদদের প্রশ্ন, আমি তাদের কাছে রাখতে চাই। ওইখানেও আপনি দেখবেন 30টা পয়েন্ট নিয়ে আসা হয়েছে এবং আমাদের যে সংবিধান একই সাথে এই দিনকে বলা হচ্ছে যে নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব পালন করবে, একই সাথে সংবিধান সংস্কার পরিষদেরও দায়িত্ব। আমি যদি ভুল না করি আপনি দেখবেন জুলাই সনদে কিন্তু এই ধরনের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নাই এবং আমাদের যখন আলোচনা করেছে এটা নিয়ে কোনো আলোচনা নেই। তার মানে 4 পয়েন্টের আড়ালে আরো কতগুলো পয়েন্ট। তাহলে একজন মানুষ তিনি যে ভোট দিতে যাবেন প্রকৃতপক্ষে তিনি কি বুঝে হ্যাঁ এবং না দেবেন, এটা কি পসিবল? আমার মতে এটা পসিবল না। এবং আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এতগুলো প্রশ্ন নিয়ে এত অস্পষ্টতা রেখে কোনো গণভোট হয়েছে বলে মনে হয় না। যেমন আমি খুব একটা সিম্পল উদাহরণ, ধরুন আমি যদি ভোট দিতে যাই, আমি আগে কোনো মাইন্ডসেট করলাম, আমি ধরে নিলাম যে আমি ভোট দিতে গেলাম, তো যে 4 পয়েন্ট আমি দেখছি তার মধ্যে তো আমি 2 পয়েন্টে একমত, বাকি 2 পয়েন্টে দ্বিমত, আর 48 এবং অন্য পয়েন্টে বহু পয়েন্টে আমার দ্বিমত আছে। তাহলে আমি কোনটায় ভোট দেবো বলুন তো? আমি তো হ্যাঁ না দিয়ে করতে পারবো না। আর অন্য মানুষ যে জানে না সে কোনটায় ভোট দেবে। আমি তো একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ওনাকে জিজ্ঞেস করে উনি মুখস্থ এগুলো বলতে পারবেন না। আলী রিয়াজ সাহেব বলছে উনিও মুখস্থ বলতে পারবেন, আমিও পারবো না, আমাকে খাতা দেবেন। তাহলে এই ধরনের গণভোট একেবারে অপ্রয়োজনীয়, যার আইনগত ভিত্তি নেই, যার জন্য আমি পরিষ্কার করে বলে আসছি যে এই গণভোটটা বন্ধ করা দরকার, বন্ধ করে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের দিকে মনোনিবেশ করা দরকার বলে আমি মনে করি। আপনি দেখবেন মৌলিক অধিকারের কথা বলা আছে যে মৌলিক অধিকার বৃদ্ধি করা হবে। আমি বলি যে এটা কিছু ফাঁকির কথা আছে। যেমন আমরা আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা তাতে মানুষের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান,
এইগুলোর আইনি স্বীকৃতি দেওয়া। তারা এটা না করে ওইখানে কিছু ফাঁক রাখলেন, কে কখন করবে নিশ্চয়। নারী আসন নিয়ে আমি মনে করি পুরোপুরি ফাঁক এবং মানুষকে ভুল দেওয়া হচ্ছে। কেন? আমি উত্তরটা এইভাবে বলতে চাই, আপনি দেখবেন যে 4 প্রশ্নে ওইখানে প্রথম পড়ে মনে হবে হ্যাঁ তো ভালো খবর, নারী আসন বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু এইখানে যেভাবে বৃদ্ধির কথা বলা হয়েছে তাতে এটা কবে বৃদ্ধি হবে কেউ জানে না, এবং সরাসরি আসনকে নাকচ করা হয়েছে। তাহলে মানুষকে, আমি মনে করি যে মানুষের মধ্যে একটা ভুল পারসেপশন এখানে চলে যাচ্ছে বলে আমাদের কাছে আমরা মনে করি মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের একটা ভিত্তি। তা মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যখন আমরা গেলাম তার যে ঘোষণাপত্র দেওয়া হলো, তার ঘোষণাপত্রে যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা থাকে, এটা খুবই কারেক্ট, এটা জরুরি দরকার, আমাদের সবসময়ের জন্য মনে রাখবো। কিন্তু ৭২-এর সংবিধানে অনেক অস্পষ্টতা আছে, অনেক অসম্পূর্ণতা আছে, যেটা দূর করতে হবে। ওইটা আমরা এখন না, ওই ১৯৭২ সালে বলেছিলাম, এখন সেই সময় করছি। কিন্তু ওর যে 4 মূল নীতি, এইটা আমাদের অন্যতম ভিত্তি, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা সংস্কার। কিন্তু আমরা দেখলাম যেভাবে এখানে ওই সনদ নিয়ে আলাপ আলোচনা আসছে, তাতে আগামীতে এটা কি বলবো স্বাক্ষর করা বা এখানে হ্যাবিটের মধ্যে যাওয়া মানে প্রকারান্তরে আমরা এই 4 মূলনীতিকে নাকচ করার জায়গায় স্বীকৃতি দিচ্ছি। তাহলে আপনি কি করে এটা করবেন? আমাদের অনেক, যেমন সাধারণভাবে যেমন আমরা অনেকগুলো পজিটিভ আছে, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, আমরা 70% বাতিল চেয়েছিলাম, বাতিল না হয় কিছু জায়গায় চাই, আমরা ক্ষমতার ভারসাম্য চাই, পজিটিভ দিক আছে। আমাদের এখানে যেমন বিচার বিভাগ, আমরা তো স্বাধীন বিচার বিভাগ চাই, বিকেন্দ্রীকরণ চাই, কিন্তু আমরা বলেছি এটাতে একটু আলোচনা করে নিতে হবে সুপ্রিম কোর্টে, নাহলে দেখা গেল আমরা এখানে নানা ধরনের সংকট তৈরি হবে। তার মানে এই সংকটগুলোই 48 পয়েন্টে হয়ে গেছে। এবার আসি অঙ্গীকার যে আমরা করা হতে, আমরা দেখতে পেলাম অঙ্গীকার এবং একই সাথে যে অধ্যাদেশ জারি হলো, এই অধ্যাদেশের মধ্য দিয়ে আমাদেরকে এই আগামী সংসদকে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ। আমি খুব কি বলবো উদ্বেগের সাথেই বলি, এটা নিয়ে কিন্তু আমাদের ঐক্যমত্য কমিশন আলোচনা। তাহলে এটা মাথায় আসলো কেন? কারণ সংবিধান সংস্কার পরিষদের নামে কি করা হবে আমরা তো জানি না। এবং আমি দেখলাম সংবিধান সংস্কার পরিষদে যেভাবে মাত্র 60 জন হলেই কোরাম করে যাবে, তারা একটা মিটিং ডাকতে পারবে, এমনকি স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে সিনিয়র কাউকে নিয়ে করা হবে, যেভাবে বিবৃত করা হয়েছে সেইটা নিয়ে নানা ধরনের সংশয়টা থেকে যায় যে সংবিধান সংস্কার পরিষদের নামে আলটিমেটলি পুরো ৭২ সালের সংবিধান বাদ দিয়ে নতুন কোনো সংবিধান রচনা করবে কিনা, যেটা আমরা ঘোরতর বিরোধী। এবং আমরা সরকারকেও বলেছি, যিনি এই সংবিধান সংস্কার কমিটির প্রধান ছিলেন উনি কিন্তু অনেকবার বলেছেন উনি পুনর্লিখন করতে চাই, কিন্তু আমাদের যে কমিটিটা হয়েছিল সংবিধান সংস্কার কমিটি, আমার তো মনে হয় ওইখানে তিনি সাহস পান নাই আইনের ফাঁক ফোকর দিয়ে এরকম কিছু করতেও চেষ্টা করতে পারেন, যেটা আমাদের জন্য খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এই সামগ্রিক বিবেচনায় আমি মনে করি যে পুরো এই যে গণভোট, এই গণভোট অপ্রয়োজনীয় এবং মানুষের এইটাকে কি বলবো যে এইটার মধ্যে ঢোকাই উচিত না।